কিন্তু একটা মিল আছে। ইরানের যে রাজনৈতিক সংকট মানে বিশ্বব্যাপী এটা কিন্তু আর্লি 50s এ তৈরি হয়েছিল। তাদের গণতান্ত্রিক নির্বাচনের পর যে সরকার ক্ষমতায় এসেছিল, তারা ব্রিটিশ নিয়ন্ত্রিত তাদের যে জ্বালানি খাত সেটাকে রাষ্ট্রায়ত্ত করেছিল। করার পর ব্রিটিশ আমেরিকান আগ্রাসনটা ইরানে কিন্তু প্রথম তখন। এই তারপরে শাহের উৎপত্তি, তারপর আবার কমিউনিস্টরা আন্দোলন করে কিন্তু ফল ভোগ করে এই আজকের ইসলামিস্টরা, যেটা মানে যে শাসন এখন টিকে আছে। বাংলাদেশেরও কিন্তু শুরুটা এইভাবেই হয়েছিল। আমরা আহ, মানে প্রায়শই বলে থাকি যে আমার নিজের গ্যাস। বাংলাদেশের আসলে নিজস্ব গ্যাস বলে কিছু ছিল না। সদ্য স্বাধীন দেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন দেখলেন, তখন এগেন এই আরব ইসরায়েল যুদ্ধের কারণে ৭৩-এ যখন ওয়েল শক হলো, এর কারণে তিনি সিদ্ধান্ত নিলেন যে বাংলাদেশের যে গ্যাস সম্পদ আছে এটাকে ডেভেলপ করতে হবে এবং এই অঞ্চলের মধ্যে, বিশেষ করে এশিয়ার মধ্যে বাংলাদেশ দ্বিতীয় দেশ যারা অবসরে তেল গ্যাস অনুসন্ধানের উদ্যোগ নিলেন। পিএসসি করলেন সেই সময় ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার আদেলে। কিন্তু সেই সময় তেলের জন্য পিএসসি করা হয়েছিল, তেল না পাওয়ার কারণে, এবং ৭৫-এর পট পরিবর্তনের পর তারা চলে গেল। আমরা কিন্তু এই সময় শেল ওয়েলের কাছ থেকে এই 5টা গ্যাস ফিল্ড মানে কিনে নিয়েছিলাম নামমাত্র দামে, মাত্র 4.5 মিলিয়ন পাউন্ড স্টার্লিং, এবং এই টাকাটাও বাংলাদেশের যেহেতু আর্থিক সামর্থ্য ছিল না, সেটাও কিন্তু আমরা 9টা কিস্তিতে দিয়েছি। এটাই কিন্তু বাংলাদেশের নিজস্ব গ্যাস বলতে আমরা যেটা বুঝি সেটার কিন্তু 92% এটা। আর তাহলে বাংলাদেশের নিজস্ব কন্ট্রিবিউশন কি? আমরা 8% গ্যাস লোকাল উদ্যোগে, যেটা আমরা কথায় কথায় বলি বাপেক্সকে স্ট্রেংথেন করব। আমি মানে বিনীতভাবে বলতে চাই, আসলে বাংলাদেশের নিজস্ব উদ্যোগ জ্বালানি খাতে কিছুই দেয়নি। যেমন ছোট্ট একটা উদাহরণ দিই, বড়পুকুরিয়া কয়লা খনি কোম্পানি লিমিটেড, এই কোম্পানিটি এটা একটি রাষ্ট্রীয় কোম্পানি, পাবলিক লিমিটেড কোম্পানি। এরা প্রতি বছর বোনাস নেয়। কিন্তু এই খনি যখন উন্নয়ন হলো, চীনা একটা কন্ট্রাক্টর এটা উন্নয়ন করলো। এই উন্নয়ন কাজ দেখভাল করার জন্য ব্রিটিশ কনসালটেন্ট নিয়োগ করা হলো। যখন খনি উন্নয়ন করে উৎপাদন শুরু হবে, তখন বলা হলো যে পেট্রোবাংলার সামর্থ্য নাই, এই কোম্পানির সামর্থ্য নাই এই কয়লা ওঠানোর। তখন আবার চীনা কন্ট্রাক্টর আনা হলো। তো এই চীনা কন্ট্রাক্টর যে কয়লা উঠাবে এটা দেখভাল করার সামর্থ্য ওই কোম্পানির নাই, তখন আবার ব্রিটিশ কনসালটেন্ট আনা হলো। মূল পরিকল্পনা যখন করা হয়েছিল, বলা হলো বড় পুকুরিয়া থেকে 1 টন কয়লা উঠাইতে খরচ হবে 34 ডলার। এখন 1 টন কয়লা উঠাতে খরচ হয় $179, যেটা আমদানি করা কয়লার চেয়ে অনেক অনেক বেশি। আমি এই কারণে বললাম যে আমাদের নিজস্ব গ্যাস সম্পদ বাংলাদেশ জ্বালানি পার্সপেক্টিভে এই মুহূর্তে আমি যদি বলি জ্বালানি দুর্ভিক্ষের মধ্যে আছে, সেটা হবে সবচেয়ে সত্য কথা। তার কারণ আমার গ্যাসের চাহিদা 4000 থেকে 4200 মিলিয়ন কিউবিক ফিট প্রতিদিন। আমি সরবরাহ করতে পারছি নিজস্ব উৎস থেকে 1722-এর মতন, গতকাল ছিল 1722। তার মধ্যে 80 হচ্ছে ভোলাতে, যেটা অফগ্রিড। আমি 1600-র কিছু বেশি গ্যাস সরবরাহ করছি। আমি এলএনজি অন অ্যান এভারেজ নর্মাল সময় আমি সরবরাহ করছি 1000। তাহলে আমার টোটাল ক্যাপাসিটি হচ্ছে 2600। মানে এই শামস মাহমুদ আসলে এই সেক্টরকে আঘাত করতে চাননি বা আহত করতে চাননি, জন্য বলেননি যে বাংলাদেশের টেক্সটাইল ইন্ডাস্ট্রি তার চাহিদা গ্যাস না পাওয়ার কারণে 35 থেকে 40% পর্যন্ত মানে উৎপাদনশীলতা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা তো এখন কোন জায়গায় আছি? শফিক ভাই যেটা বললেন, $20 মিলিয়ন, $20 বিলিয়ন। 2024 সালে আমরা এনার্জি কিনতে ব্যয় করেছি $13.2 বিলিয়ন। আর এই সময় এনার্জি সেক্টরে ঋণ রিপেমেন্ট করতে ব্যয় করেছি আরো $7 বিলিয়ন, মানে $20 বিলিয়ন। বলা হচ্ছে 26 সালে এখন পর্যন্ত যেটা প্রেডিকশন, এখানে আমাদের $24 বিলিয়ন লাগবে এবার। মানে নতুন প্রাইস নিয়ে নাকি আগের প্রাইস? না, আগের প্রাইস নেই। নতুন প্রাইস প্রতি মাসে $2 বিলিয়ন। এখন আমি তেল আমদানি করি $4.6 বিলিয়ন। তো তেলের দাম এখন যা আছে, এটা যদি যুদ্ধ 3 মাস চলে, এর যে এফেক্ট হবে আগামী কয়েক মাস, আমার এনার্জি ইম্পোর্ট কস্ট দেড়গুণ হয়ে যাবে, মানে কমপক্ষে $3 বিলিয়ন লাগবে।
এখন ঘটনা আমরা কিন্তু সব কিছুই চালাচ্ছি অ্যাডহক ভিত্তিতে। বাংলাদেশের গ্যাস খুব বেশি নাই, কিন্তু মানে রিয়েলিটি হচ্ছে বঙ্গবন্ধু যেটা শুরু করেছিলেন ৭৪ সালে, সেটা কিন্তু জিয়াউর রহমান ৮০ সাল পর্যন্ত টেনে নিয়েছেন। তারপরে কিন্তু একটা স্যাডেস্ট পার্ট বাংলাদেশে এই মানে ৮২ থেকে ৯০ এই সময় এনার্জি সেক্টরে যত ধরনের লাম্পট্য এটা হয়েছে। সিস্টেম লস, পাওয়ারের ৫০% উঠে গেছে। তেল গ্যাস কোম্পানিগুলোকে মানে বিভাজন করা হয়েছে, এগুলোকে স্বাবলম্বী করার নামে পেট্রোবাংলা থেকে বের করে কোম্পানি করা হয়েছে। 91-এ এসে কিন্তু নতুন করে আবার শুরু হলো মানে নিজস্ব জ্বালানি অনুসন্ধান করার, যেটা আজকে যে আমরা আইওসি থেকে প্রায় ১,০০০ গ্যাস পাচ্ছি, এটা কিন্তু মানে 93-তে যে পিএসসি মানে দিদেন প্রাইম মিনিস্টার খালেদা যে স্বাক্ষর করেছিলেন, সেটার কারণে কয়লা নিজস্ব উৎপাদন যেটা হচ্ছে সেটা। তারপরে 96 থেকে 2001 এই সময়ও কিন্তু সরকার এই নিজস্ব জ্বালানি সম্পদ ব্যবহার করার এই যে প্রবণতা, এটাকে কিন্তু কন্টিনিউ করে। ব্যত্যয়টা বাদলো আসলে ২০০১ থেকে এসেই আগের সরকারের চলমান সব প্রকল্প বাতিল করা হলো, যার কারণে ২০০৮-এর দিকে বড় ধরনের বিদ্যুৎ সংকট তৈরি হলো। গ্যাস রপ্তানি বিতর্কে গেলাম, কিন্তু আগের সরকারের করে যাওয়া নতুন পিএসসি যেটা, সেগুলোকে আগিয়ে নেওয়া হলো না। কয়লা নিয়ে বিতর্ক করলাম, দুইটি কয়লা খনি, একটা হচ্ছে ফুলবাড়ি আর একটা হচ্ছে খালাসপীর। এই দুইটার স্কিম অফ ডেভেলপমেন্ট আমাদের হাতে থাকার পরও অপেশাদার লোকদের দিলাম, দিয়ে মূল্যায়ন করে তারা এটা নিয়ে একটা জটিলতা তৈরি করলো, আমরা কয়লা উঠালাম না। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি বাংলাদেশে যদি সাস্টেন করতে হয়, টিকে থাকতে হয় এনার্জি, মানে এই ইরান পরিস্থিতি আমাদেরকে যে শিক্ষা দিচ্ছে, আমরা অ্যাডহকভাবে হয়তো শিক্ষা নেব। কারণ ইউক্রেন পরিস্থিতির পর বলা হয়েছিল যে মানে ডিজেলের রিজার্ভ কমপক্ষে ৬০ দিনের করতে হবে, স্ট্র্যাটেজিক রিজার্ভ। পেট্রোল এবং অকটেন নিয়ে কেন রেশনিংয়ে গেল আমি এটা বুঝি না। তার কারণ পেট্রোল আমাদের যে বছরে যা লাগে তার পুরোটাই আমরা উৎপাদন করি, অকটেনের 1/3 আমরা উৎপাদন করি। যদি অকটেন না থাকে, অকটেনের গাড়ি কিন্তু পেট্রোল দিয়ে চলবে। পেট্রোল আমরা যা চাহিদা তার চেয়ে বেশি উৎপাদন করি, তাহলে আমি রেশনিংয়ে গেলাম কেন? যে একটা আতঙ্ক তৈরি করলাম। না, যেহেতু আমার হয়তো ক্রুডও আস্তে আস্তে বন্ধ হয়ে যেতে পারে, না, ওই জন্য আমি বলি যে ক্রুড শুধু মানে লোকাল তৈরির জন্য শুধু ক্রুড না, আমার ন্যাচারাল গ্যাস রেসিডিউ যেটা আছে, আমরা যেটা কনডেনসেট বলি, পেট্রোলের একটা বড় অংশ প্রায় 70% আসে কিন্তু এই কনডেনসেট থেকে। আর রিফাইনারিতে যে আমার ক্রুড মজুদ আছে, সেটা দিয়ে কিন্তু আরও 1 মাস চলবে, এপ্রিল পুরোটা চলবে। এই ইনফরমেশনগুলো গভর্নমেন্টের কাছে আছে। এই সমস্যাটা কেন হলো? আপনি যদি বিপিসিকে আমলা পরিপালন কেন্দ্র বানান, নন প্রফেশনাল লোকদের মানে প্রফেশনাল লোকদের এখান থেকে সরিয়ে দিয়ে আমলাদের এখানে নিয়ে এসে যদি বসান এবং তাদেরকে দিয়ে যদি এই মানে ফিউয়েল চেন মেনটেন করার চেষ্টা করেন, যা ঘটনা সেটাই ঘটেছে। পলিটিক্যাল সরকারকে আমি দোষ দিই না, তারা এই কথাই শুনেছে এবং তারা বিভ্রান্ত হয়েছে। মিডিয়াকে তথ্য দেন আপনি, দিয়ে সাথে কেন বলে দিচ্ছেন যে এই যে ডিজেল আজকে পর্যন্ত আছে সেটা 11 দিন চলবে, কিন্তু পাশে তো ওইটা বলছেন না যে আমার পাইপলাইনে আছে আরো অন্তত 15 দিনের, যেগুলো হয়তো এই সময় 11 দিনের মধ্যে চলে আসবে, সেটা কিন্তু বলছেন না। অথবা আমি মিডিয়া, আমি এটাকে সেন্সিটাইজ করছি। তাহলে এখন ঘটনাটা কি? সেটা হচ্ছে যে আমি এই মুহূর্তে আমার টোটাল বিদ্যুৎ, গ্যাস, তেল মিলে আমি 57% আমার এনার্জি আমদানি করছি। যদিও এটা মতান্তর আছে, অনেকে মনে করেন যে এটা ৬২%-এর বেশি। এখন এটা নতুন না, ২০০৮ থেকে অব্যাহতভাবে ২০০৯-১০ অব্যাহতভাবে বাংলাদেশের এনার্জি এক্সপার্টরা বলে আসছেন যে বাংলাদেশের দুইটাই নিজস্ব রিসোর্স, একটা গ্যাস, এটা লিমিটেড মজুদ আছে, একটা কয়লা। মানে গ্যাসের বিচারে কয়লার মজুদ বাংলাদেশে ৭৬ TCF গ্যাসের সমান। তো এই উঠাতে হবে, যদি না উঠাই তাহলে ৩০ সালের মধ্যে আমদানি নির্ভরতা ৯০% গিয়ে পৌঁছাবে। এবং এই কথা বলার কারণে তখন সিভিল সোসাইটির আক্রমণের শিকার হয়েছেন ওইসব বিশেষজ্ঞরা। রাজনীতিবিদরা আসলে এই যে আমি যেটা বললাম যে ২০০৯ থেকে শুরু করে এই ২৪ পর্যন্ত বাংলাদেশে বিদ্যুৎ জ্বালানি খাতের যে উন্নয়ন হয়েছে এটা প্রশংসনীয়, কিন্তু এটা সমন্বিত না। এই সময়কালে বিদ্যুৎ কেন্দ্র আমি করেছি, আমার এই সময় জেনারেশন ক্যাপাসিটি প্রায়
29,000 মেগাওয়াট, কিন্তু এটার জন্য জ্বালানি নেই। আমার গ্যাস বেস ইলেকট্রিসিটি জেনারেশন ক্যাপাসিটি 12,000 মেগাওয়াট, এটার জন্য 2400 মিলিয়ন কিউবিক ফিট গ্যাস দরকার। পেট্রোবাংলা এখন পর্যন্ত সর্বোচ্চ গ্যাস সাপ্লাই দিয়েছে 1300, গত বছরের আগের বছর কোনো একটা দিনে দিয়েছিল। এই বছর তারা বলে দিয়েছে যে গ্যাস সাপ্লাই 1000-এর বেশি দিতে পারবে না, মানে তাহলে আমি গ্যাস বেসড ইলেকট্রিসিটি পাবো 5,500 মেগাওয়াট, আমি ধরে নিই 6,000 মেগাওয়াট পাবো। আচ্ছা, কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র আমার আছে 7,000 মেগাওয়াট, পুরোটাই আমদানি নির্ভর। গতবার কয়লা আমদানির টাকা গভর্নমেন্ট দিতে পারেনি, না পারার কারণে এটার 56% এফিসিয়েন্সিতে ব্যবহার হয়েছে। এবার বলা হচ্ছে যে এটা যদি 80%-এর উপর করা হয়, যদি কয়লা দেয়া যায়, এখনো যে জ্বালানির দামে এফেক্ট, কয়লাতে তেলে যে এফেক্ট, এলএনজিতে যে এফেক্ট, সেই এফেক্ট কিন্তু কয়লাতে পড়েনি, বেড়েছে 5-6%। যেমন এই যে এলএনজির বিষয়ে, মানে আমি ওই ইন্স্যুরেন্সের ব্যাপারটাতে পরে আসবো। এবার যদি পুরো কয়লা আমি আমদানির টাকাটার যোগান দেই, তাহলে আমি যদি এখান থেকে আরও 6,000 পাই, 6-6-12,000 মেগাওয়াট, ভারত থেকে যে আমদানি আছে বিল পেমেন্ট করলে 2,500 মেগাওয়াট পর্যন্ত আমদানি করা যাবে, তাহলে 14,500, 18,500 যদি ডিমান্ড হয়, 4,000 মেগাওয়াট ঘাটতি থাকবে আরও। আমার এই মুহূর্তেই কয়লা মানে লিকুইড ফুয়েলের গত বছর মানে তার উৎপাদন লিমিট 7%-এর মধ্যে রেখে আমার প্রতি ইউনিট বিদ্যুতের উৎপাদন খরচ 12 টাকা 10 পয়সা। এই বিদ্যুৎ আমি বিক্রি করছি 7 টাকা 5 পয়সায়, মানে প্রতি ইউনিটে আমি লস করছি 5 টাকা 5 পয়সা। শফিক ভাই যেটা বললেন যে ইতোমধ্যে এই সামারে 20% পর্যন্ত লিকুইড ফুয়েল ইউজ করা হচ্ছে, এতে 1 টাকা 50 পয়সা থেকে 1 টাকা 60 পয়সা প্রত্যেক ইউনিটের খরচ বেড়ে যাবে, এটা যদি 10%-এর নিচে। তাহলে যদি এবার আপনি লোডশেডিং না করেন, আমি এভারেজ যদি 16,000 মেগাওয়াটও ধরি, তাও তো আপনাকে লিকুইড ফুয়েল থেকে 2,000 মেগাওয়াট নেওয়া হবে। এখন এনার্জি সেক্টরের স্বাস্থ্য, আওয়ামী লীগ সরকার ইউক্রেন ক্রাইসিসের পর এটা ম্যানেজমেন্টে না দিয়ে প্রায় $5.5 বিলিয়ন মতন বকেয়া রেখে গিয়েছিল বিদ্যুৎ এবং জ্বালানি খাতে। কেয়ারটেকার গভর্নমেন্ট এসে এটাকে পুঁজি করে 18 মাসে বললো যে আমরা কমিয়ে ফেলেছি, কিন্তু তারা যখন দায়িত্ব এই সরকারের কাছে হস্তান্তর করে দিয়েছেন, বকেয়ার পরিমাণ আবার $5 বিলিয়ন। কারণ এই গভর্নমেন্টকে ইমিডিয়েট তারা এসে বসে বিষয়গুলো বুঝেই নিতে পারেনি, তখন কিন্তু তাদের ঘাড়ে দায় $5 বিলিয়ন। একমাত্র ফার্নেস ওয়েল বেস বিদ্যুৎ কেন্দ্রগুলো পাবে 15,000 কোটি টাকা প্রাইভেট সেক্টর। তারা বলে দিয়েছে টাকা না দিলে তারা তেল আমদানি করতে পারবে না, বিদ্যুৎ উৎপাদন অনেকে বন্ধ হয়ে গেছে। এটা রিয়েলিটি। এখন মানে ঘটনাটা কি, মানে আমার যদি এই অবস্থা থেকে রক্ষা করতে হয়, তাহলে বাংলাদেশের এনার্জি সেক্টর, আমি যেটা বললাম যে এনার্জি দুর্ভিক্ষ চলছে, তাহলে আমাকে আমার গ্যাস এবং কয়লা এই দুইটার ব্যাপারে যুদ্ধকালীন সিদ্ধান্ত নিতে হবে। প্রথমত আমি মনে করি যে বাংলাদেশে গত 110 বছরে আমরা 120টার মতন কূপ খনন করেছি। এই যে এখন প্রত্যেক দিন যে গল্প শোনা হচ্ছে যে 50 এবং 100 কূপ, 22 সালে শুরু করে 50 কূপের মধ্যে মাত্র 20টা খনন করা গেছে। এখন আমরা ভাবছি যে 30টা প্লাস 100টা 130টা কূপ 2028 সালের মধ্যে খনন করে ফেলাবো অ্যাবসার্ড। সো মানে আর এই 18 মাসে যে ক্ষতিটা হয়ে গেছে, আপনি একের পর এক কন্ট্রাক্ট ক্যান্সেল করেছেন, করে বিনিয়োগকারীদের অনাস্থা তৈরি হয়েছে জ্বালানি খাতে। দ্যাট ফর শিওর স্থানীয় বিনিয়োগ দিয়ে চলবে না, আপনার ইন্টারন্যাশনাল এফডিআই লাগবে, এবং এফডিআই আনতে গেলে এখন এই গভর্নমেন্টের জন্য চ্যালেঞ্জ, আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি 1 মিনিটের মধ্যে শেষ করবো। চ্যালেঞ্জ হচ্ছে যে তাদের 180 দিনের যে কর্মসূচিটা তারা হাতে নিয়েছে, এর মধ্যে আমাদের নিজস্ব গ্যাস এবং কয়লা উত্তোলনের প্রশ্নে সিদ্ধান্ত নিতে হবে। এটার রেজাল্ট পেতে আমাদের কমপক্ষে 3 বছর লাগবে, এবং কয়লার ক্ষেত্রে 5 বছরও লাগতে পারে। রিনিউয়েবল এনার্জি, এটার এক্সপানশনে যেতে হবে, বিশেষ করে রুফটপ সোলার, কারণ বাংলাদেশ একটা পিকুলার দেশ, এইখানে দুনিয়ার বোধহয় একমাত্র দেশ যেখানে হাউস হোল্ডের ডিমান্ড ইলেকট্রিসিটি 57%। আর থার্ড হচ্ছে কৃচ্ছতাতে যেতে হবে, এনার্জি এফিসিয়েন্সি কনজারভেশন দিয়ে এবং ম্যানেজমেন্ট দিয়ে কৃচ্ছতা করতে হবে। তার কারণ আমি $2 বিলিয়ন জ্বালানি ইম্পোর্ট বিলের জায়গায় আমি এটা কি $3 বিলিয়ন নেব, নাকি আমি প্রতিদিন পরিকল্পিত উপায়ে নন প্রোডাক্টিভ সেক্টরে 3 ঘন্টা লোডশেডিং করব, এটা আমার এই সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। এবং আমি মনে করি যারা এক্সপার্ট আছেন, সিভিল সোসাইটি আছেন,
তাদের এটা হেল্প করতে হবে। তার কারণ আবার নতুন করে আর্থিক দায়ে পড়ার কোনো সুযোগ নাই। আর এমনভাবে পরিকল্পনাটা নিতে হবে যাতে আন্তর্জাতিক পর্যায়ে কয়লা নিয়ে অনেক সমস্যা আছে, কয়লা পরিবেশ নিয়ে ঝামেলা আছে, কিন্তু আমাদের যেহেতু পরিবেশগত দায় নাই, আর আমাদের জ্বালানি দুর্ভিক্ষ অবস্থা বিচার করছে, কয়লার ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে এবং আন্তর্জাতিক একটা কনসালটেন্টকে দিয়ে এটা রিভিউ করে যাতে সবচেয়ে কম ক্ষতি করে এই কাজটা করা যায় সেটা করতে হবে। আর প্রতি বছর যাতে কমপক্ষে 50টি অনুসন্ধান কূপ খনন করা যায় অর্থাৎ আগামী 5 বছর পর্যন্ত, এরকম একটা পরিকল্পনা নিতে হবে। নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণ করতে হবে এবং ক্রস বর্ডার ট্রেড, বিশেষ করে বিবি আইন যেটা নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা করা হচ্ছিল, এটাকে জোরদার করতে হবে। কৃচ্ছতা একমাত্র কথা, না হলে জ্বালানি ক্ষেত্র নিয়ে আগামীতে যে ভয়াবহ অবস্থা তৈরি হচ্ছে, আমি বাংলাদেশের শিল্প বলতে আসলে তো একমাত্র টেক্সটাইল ইন্ডাস্ট্রির যে ঘাটতি হবে গ্যাস এবং কোয়ালিটি পাওয়ার ক্ষেত্রে, সেটা এমনিতেই তাদের আন্তর্জাতিক বাজারে যদি তাদের প্রতিযোগিতার সক্ষমতা থাকে, তারপরও এটা একটা বড় ধরনের বিপত্তি ডেকে আনবে এবং সাবসিডি নির্ভরতা দিয়ে জ্বালানি খাত কোনোভাবে টিকে রাখা যাবে। ধন্যবাদ। ওকে, ধন্যবাদ। একটু just